হারটা তো আমার ছিল, ওটা ফেরাও, ফেরাও। কে তুমি? কেন চাও হারটা? পিসি ঠাকুমা প্রতিশ্রুতি ভেঙেছিল, ও আমায় ঠকিয়েছিল। এখন তোমরা সবাই ভুগবে। রজনী, আমি তোমার হার এনেছি, এবার শান্তি পাবে তুমি। হার চাই, কিন্তু তুমিও চাই, কারণ প্রতিশোধ কখনো একা আসে না। একটি সোনার হার, যাকে ঘিরে রয়েছে এতগুলি রহস্য ও অভিশাপ। আমাদের আজকের গল্প পিসি ঠাকুমার সোনার হার। 1974 সালে কোনো এক শীতের সন্ধে শীতলডাঙ্গা গ্রামের প্রান্তে একটা পুরনো কুঠি বাড়ি। সেখানে একাই থাকতেন পিসি ঠাকুমা। নাম তার সরোজমণি। কাপা গলা, খোপা বাঁধা চুল, আর চোখে সবসময় কেমন যেন এক নিঃসঙ্গ অতীতের ছায়া। একটা কথা তখন গ্রামের সবাই বলতো, পিসি ঠাকুমার হারটা অভিশপ্ত। যে ওটা ছুঁয়েছে সে আর ভালো থাকেনি। এক সন্ধ্যায় শহর থেকে পড়তে আসা তমাল তার বন্ধুর সঙ্গে ঘুরতে ঘুরতে পিসি ঠাকুমার বাড়ির পাশ দিয়ে যায়। দেখতে পায় জানালার ধারে বসে ঠাকুমা মোমবাতি জ্বালিয়ে কিছু একটা বলছেন একা একা, অথচ ঘরে কেউ নেই। তমাল বলল, দেখলি কার সঙ্গে কথা বলছেন উনি? বন্ধু জবাব দিল, তোর সাহস থাকলে ভেতরে যা, শুনবি হার নাকি আজও কুয়োতে লুকোনো। কথা মতো পরদিন রাতে তমাল একাই ঢুকে পড়ে পিসি ঠাকুমার বাড়িতে। পিসি তখন চুপচাপ বসেছিলেন। তমাল জিজ্ঞেস করল, পিসি ঠাকুমা, সত্যি কি হারটা এখনো আছে? হারটা তো আমার নয়, ওটা যার ছিল সে এখনো খুঁজে ফেরে কুয়োর তলায়। প্রতিদিন ঠিক এই সময়ে হঠাৎ বাতি নিভে যায়। পিসি ঠাকুমার মুখ আর দেখা যায় না, কিন্তু একটা নিঃশ্বাস একেবারে তমালের কানের পাশে। তুই হাতটা নিতে চাস? তবে তোর জীবনও ওই কুয়োর তলায় পড়ে থাকবে। পরদিন সকালে পিসি ঠাকুমার বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়। কেউ আর তাকে দেখেনি। তমাল, সে ফিরে এলো ঠিকই, কিন্তু আজও কথা বলে না। শুধু মাঝরাতে বলে ওঠে, হারটা এখনো কুয়োতেই আছে, আর আমার ছায়াটা ওই কুয়োর তলায় আটকে আছে। তমাল এখন আর আগের মতো নেই। সে স্কুলে যায় না, কারোর সঙ্গে কথা বলে না। শুধু মাঝরাতে তার ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ শোনা যায়। তমালের মা, এরকম তো ছিল না আমার ছেলে, দিন দিন যেন কেউ বা কিছু ওকে টানছে। একদিন রাত 2টোয় তমাল হঠাৎ নিজের ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে সে আবার সেই কুয়োর সামনে পৌঁছায়। হারটা ওরা চায় না, আমি নেই, কিন্তু আমি নিয়েই ফিরব। তমাল বালতিতে একটা টর্চ বেঁধে নামাতে শুরু করে। জল স্পর্শর পরে টর্চটা হঠাৎ নিভে যায়। অন্ধকারে ভেসে আসে এক নারী কণ্ঠ, হারটা তো আমার ছিল, ওটা ফেরাও, ফেরাও। হঠাৎ কুয়োর ওপাশ থেকে একটা হাত উঠে আসে, থরথর করে কাঁপা, যেন চামড়াহীন এক মৃত হাত। তোমার চিৎকার করে ওঠে, কে তুমি? কেন চাও হাতটা?
পিসি ঠাকুমা প্রতিশ্রুতি ভেঙেছিল। ও আমায় ঠকিয়েছিল। এখন তোমরা সবাই ভুগবে। অনেক বছর আগে ওই হাটটা ছিল একজন গৃহবধূ, নাম ছিল রজনী। তার সন্দেহ হয়েছিল তার স্বামী পিসি ঠাকুমার কাছে হাটটি রেখে দিয়ে আত্মহত্যা করেছেন, কিন্তু পিসি হার ফেরত দেননি। রজনী কুয়োতে ঝাঁপ দেন, আর সেদিন থেকেই কুয়োটা ওর। তমাল অজ্ঞান হয়ে পড়ে। সকালে কুয়োর পাশে তাকে পাওয়া যায়, মুখে কাদা, চোখে আতঙ্ক। সে শুধু বলে যায়, হারটা আমি দেখেছি, কিন্তু পিসি ঠাকুমা, তিনিও মানুষ ছিলেন না। পিসি ঠাকুমা হয়তো চলে গেছেন, কিন্তু রজনী এখনো কুয়োর তলায় বসে আছেন। হার ফেরত পেলে হয়তো শান্তি পাবেন, কিন্তু কে ফিরিয়ে দেবে সেই হার? তমাল এখন একাই থাকে, গ্রাম ছেড়ে। কেউ আর ওর ধারে কাছে আসে না। রাতে তার ঘর থেকে শোনা যায় কান্নার আওয়াজ, দরজা ঠেলার শব্দ। একদিন এক বৃদ্ধ চলে আসেন তমালের কাছে। কুঁচকে যাওয়া চামড়া, চোখে দগদগে দৃষ্টি। তার নাম বিষ্ণুপদ কাকা। হার ফিরিয়ে দিতে হলে শুধু কুয়োর কাছে গেলেই হবে না, তোমাকে যেতে হবে পুরনো শ্মশানের পেছনে। সেখানে রজনীর ছায়া অপেক্ষা করে, ঠিক চাঁদের শেষ রাতে, যেদিন কুকুরেরা একসঙ্গে ডাকে। তমাল সেই রাতের জন্য অপেক্ষা করে। শ্মশানের পেছনে গিয়ে দেখে একটা পোড়ো বাড়ির ধ্বংসস্তূপ, আর সেখানে একটা পুরনো আয়না পড়ে আছে। আয়নার মধ্যে সে দেখে নিজেকে নয়, পিসি ঠাকুমাকে। আমি হারটা লুকিয়েছিলাম, কিন্তু অভিশাপটা আটকে রাখতে পারিনি। ও যদি হার পায় তাহলে আর কেউ বাঁচবে না, এমনকি তুমিও না। তোমার সিদ্ধান্ত নেয়, হারটা ফিরিয়ে দেবে। সে হারটাকে বাতির সঙ্গে বেঁধে আবার কুয়োর কাছে যায়। মাঝরাত, চারপাশ নিস্তব্ধ। রজনী, আমি তোমার হার এনেছি, এবার শান্তি পাবে তুমি। হঠাৎ তমাল টান পড়ে কুয়োর দিকে, কেউ যেন তাকে টেনে নিচ্ছে। হার চাই, কিন্তু তুমিও চাই, কারণ প্রতিশোধ কখনো একা আসে না। পরদিন সকালে গ্রামের লোক দেখে কুয়োর পাশে পড়ে আছে একটা পুরনো হার, আর তমাল কোথাও নেই। তবে কুয়োর তলা থেকে মাঝে মাঝে ভেসে আসে একটা কণ্ঠ, হারটা ফেরানো গেলেও আমি আর ফিরতে পারিনি। হারটা ফিরে এসেছে, কিন্তু যারা তাকে লুকিয়েছিল তাদের ছায়া এখনো ছড়িয়ে আছে এই গ্রামে। পিসি ঠাকুমা তো শুধু একজন ছিলেন না, তারা ছিল তিনজন, আর এক একজন এক এক হার লুকিয়েছিল। আমি বুঝি বেদগাড়া নামে পিক্ক মানে নিয়েছে। তমালার নেই, হার ফিরেছে, কিন্তু শান্তি আসেনি। কারণ এ শুধু একটার গল্প নয়, এটা তিনটি হার, তিনটি মৃত্যু, আর তিনজন পিসির রহস্য। গ্রামের সবচেয়ে পুরনো মানুষ, কালাচরণ মিস্ত্রি, হঠাৎ একদিন হাঁপাতে হাঁপাতে বাজারে এসে বলে, ওই হারটা তো সরোজমণির ছিল না? ও ছিল তিন বোনের, তিন পিসির সম্পত্তি। তিনটে হার ছিল, সোনা, রূপা আর কষ্টি পাথরের। তিনজনই লুকিয়ে রেখেছিল। তিনটা মৃত্যু ঘটেছিল এক রাতে। গ্রামবাসীরা শিউরে ওঠে।
তাদের চোখের সামনে ভেসে ওঠে তিনজন পিসির ছায়ামুখ। সরোজমণি সোনার হার, পার্বতী পিসি রূপোর হার, আর জ্যোৎস্না পিসি কালো পাথরের হার। তিনজনই এক রাতে নিখোঁজ হয়েছিল। তিনজনে মিলে রজনীর স্বর্ণালঙ্কার চুরি করেছিল, আর তিনজনেরই মৃত্যু হয় অদ্ভুতভাবে। শুধু সরোজমণি নয়, পার্বতী পিসিকে পাওয়া গিয়েছিল জঙ্গলে, গলায় দড়ি পেঁচানো, মুখ থেতলানো। আর জ্যোৎস্না পিসিকে শ্মশানের চুল্লিতে ছাই হয়ে গিয়েছিল আগেই। তিনটি হার ছিল অভিশপ্ত, কারণ রজনী অভিশাপ দিয়ে গেছিল, আমার গহনা নিয়ে বাঁচবি না তোরা, হার হবে তোর মৃত্যুর কারণ, আর মৃত্যু হবে তোদের মুক্তি। গ্রামে আবার আতঙ্ক। সোনা ফিরে এসেছে, এবার রূপো আর কোষ্ঠী পাথরের পালা। এইবার গ্রামে আসে এক তরুণী, নাম তার নীরা। সে বলে তার দিদিমার হার ছিল পিসি ঠাকুমাদের কাছেই, আর হারটা রূপোর। সে খুঁজতে শুরু করে। পার্বতী দি বাগানে লুকিয়ে রাখতো হারটা, কিন্তু এক রাতে হাত আর গলা দুটো কাটা অবস্থায় দেখা গিয়েছিল ওকে। এ কেমন গল্প, কেমন গ্রাম এটা? নীরা সন্ধ্যাবেলায় পুরনো বাগানে গিয়ে পৌঁছায়। সেখানে একটা পুরনো গর্ত, পাশে কাটা ঝোপে বাঁধা একটা রূপোর হার। হঠাৎই ঝোপের মধ্যে থেকে একটি মুখ বেরোয়, চোখ দুটো অন্ধকার, রক্তে রাঙা, জিভ, মাথা নেই, কিন্তু গলার দিকটা কাটা। হাতটা ফেরাও, আমার গলায় দাও, আমি যে অপূর্ণ। নীরা আতঙ্কে দৌড়য়, কিন্তু শুনে পেছন থেকে হাঁটা পায়ের শব্দ আর গলায় খোঁচা খোঁচা আওয়াজ। সেই রাতেই নীরা নিখোঁজ হয়। শুধু একটা রূপোর হার পাওয়া যায় গাছের ডালে ঝুলে, আর তার নিচে লেখা, তৃতীয় মৃত্যু সম্পন্ন। এখন শুধু একটি হার বাকি, কোষ্ঠী পাথরের হার, আর একটি প্রাণ যাকে সে খুঁজছে। তিনটি হার, তিনটি মৃত্যু। তৃতীয় হার যে খুঁজবে সে কি জানে তার প্রতিটি নিঃশ্বাস গোনাচ্ছে, তার ছায়া তার আগেই চলে যাচ্ছে। রূপোর হার ফেরত গেছে, সোনার হারও। এবার পালা কোষ্ঠী পাথরের, সবচেয়ে অশুভ, সবচেয়ে রক্ত পিপাসু হারটা। আর এবার শেষ প্রাণ, শেষ অধ্যায়। গ্রামে নতুন একজন আসে, নাম ঋষি, ইতিহাসের গবেষক। সে এসেছে শীতলডাঙ্গা অভিশাপ নিয়ে একটা বই লেখার জন্য। গ্রামে ঢুকতেই তাকে দেওয়া হয় এক পুরনো ট্রাঙ্ক, তাতে পিসি ঠাকুমাদের তিনজনেরই লেখা পুরনো চিঠি। আমরা তিন বোন প্রতিজ্ঞা করেছিলাম হারগুলো ভাগ করে লুকিয়ে রাখবো, কিন্তু যেই মুহূর্তে রজনী আত্মহত্যা করলো সব পাল্টে গেল। ও আমাদের খুঁজে পাবে, খুন করে ছেড়ে দেবে। তৃতীয় হার, কোষ্ঠী পাথরের, আমি শ্মশানের গর্তে লুকিয়ে রাখছি, ঈশ্বর আমাদের মাফ করুক। জ্যোৎস্না। ঋষি রাতের অন্ধকারে পৌঁছয় পুরনো শ্মশানের ধারে। গর্ত খুঁড়তেই আসে একটা কালো ভারী ঠান্ডা হার। হারটা ছুঁতেই চারপাশের বাতি নিভে যায়, হাওয়া বন্ধ, আর শুধু এক কণ্ঠ ভেসে আসে, তুই আমার শেষ শিকার, হারটা নিয়েই শেষ হবে সব, তোর প্রাণ দিয়ে হবে মুক্তি। ঋষি দৌড়ায়, চারিদিকে ছায়ারা ভিড় করছে। জ্যোৎস্না পিসি, পার্বতী পিসি, সরোজমণি, তিনটি মৃত মুখ। তারা এখন ছায়া নয়, তারা বেঁচে ওঠা কুসংস্কার। হার নিলে প্রাণ যাবে, হার ফেরালে ছায়া হবে।
ঋষি দৌড়ে হাড় ছুঁড়ে ফেলে দেয় কুয়োর মধ্যে, কিন্তু কিছু একটা হাড় নিয়ে উঠে আসে কুয়ো থেকে। না, রজনী নয়, এবার সে নিজেই পিসিদেরও ছাপিয়ে গিয়েছে। তুই হাড়টা ফেরত দিলি, কিন্তু প্রাণ তো ছুঁয়ে ফেলেছিস। এবার তুই আমার কণ্ঠহার। পরদিন সকালে শ্মশানের ধারে একটি পাথরের মূর্তি পাওয়া যায়। মুখটা ঋষির মতো, গলায় সেই কোষ্ঠী পাথরের হার, আর পাশে লেখা, শেষ প্রাণ স্থির হলো। অভিশাপ না, এটা শাস্তি। তিনটি হার, তিনটি মৃত্যু, আর শেষে চতুর্থ, সেই শোধ। যে ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে দেয় না, শীতল ডাঙা আজও কেঁপে সেই ছায়া, আর কুয়োর জল এখনো থমকে আছে, কারণ ছায়ারা তো সবসময় জলেই পড়ে।